অতিভুজ বের করবেন, তারপর লম্ব বের করবেন, তারপর হচ্ছে ভূমি বের করবেন। অতিভুজটা বের করার পর স্কোয়ার করে লম্বর স্কোয়ার বা ভূমির স্কোয়ার করে যখন দেখবেন হচ্ছে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। হোপ ইউ আর অল ওয়েল। আমার আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটা ভিডিও হতে চলেছে। এই ভিডিওটা শুধুমাত্র আমার নবম দশম শ্রেণীর ভাই বোনদের জন্য। আপনারা যারা হায়ার ম্যাথকে ভয় পান, অন্তত আপনাদের ভয়কে জয় করতেই ক্লাস খুব ইফেক্টিভ হতে চলেছে। আজ আমরা আমাদের হায়ার ম্যাথ বইয়ের 11তম অধ্যায় অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি শুরু করতে যাচ্ছি। আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ের প্রথমত আমরা বেসিক নিয়ে আলোচনা করব, পরবর্তীতে অনুশীলনী প্লাস বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। তো প্রথমত আমরা যদি কোনো একটা ত্রিভুজ বা চতুর্ভুজ বা কোনো একটা সরলরেখা অথবা বক্ররেখা যাই চিন্তা করি না কেন, প্রত্যেকটা জিনিসের প্রাথমিক একটা যাত্রা শুরু হয় বিন্দু থেকে। তো মেইন কনসেপ্টটা হচ্ছে আমাদের বিন্দু থেকে আসে। তো অনেকগুলো বিন্দুর সমন্বয়ে আমরা ত্রিভুজ, চতুর্ভুজ বা বর্গ বা সরলরেখায় জিনিসগুলো পাই। তো বিন্দু হচ্ছে আমরা যদি এখন যে কোনো একটা বিন্দু এখানে ধরি, আমরা হচ্ছে যে বিন্দুর কথা বলতেছি, তো বিন্দুটা হচ্ছে বিন্দুর মূলত হচ্ছে স্থানাঙ্কটা থাকে। স্থানাঙ্কটা হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। তো আমরা হচ্ছে এই বইতে আমাদের হায়ার ম্যাথ বইতে কার্তেশীয় স্থানাঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে। কার্তেশীয় স্থানাঙ্ক থেকে মূলত হচ্ছে ত্রিভুজ, চতুর্ভুজ বা পরবর্তী যে আলোচনাগুলো করা হয়েছে। তো স্থানাঙ্ক ব্যবস্থার প্রথম যে প্রবর্তন বা এখানে কার্তেশীয় স্থানাঙ্ক সম্পর্কে প্রথম ধারণা দেওয়া হচ্ছে রেনে ডেকার্তে। আপনাদের বইতে আছে, আপনারা এটা দেখতে পারেন। তো আমরা যদি এখন একটা বিন্দুর কথা চিন্তা করি, সাপোজ আমি এখানে একটা বিন্দু দিলাম হচ্ছে এ বিন্দু। বিন্দুগুলো আছে, আমি এখান থেকে যেহেতু কোনো একটা অনুমান করে বলতে পারি, সাপোজ এখানে 4 ঘর হিসাব করলাম আর উপরের দিকে বা 7 হিসাব করলাম, তাহলে 4,7, যেহেতু এটা আমি প্রথম কোয়াড্র্যান্ট বা প্রথম চতুর্ভাগ নিয়ে কাজ করতেছি। আমি এখানে আপনাদের বোঝার সুবিধার জন্য এক্স অক্ষ, ওয়াই অক্ষ সহ 4টা কোয়াড্র্যান্ট দিয়েছি, যেখানে হচ্ছে আপনারা আগের শ্রেণীতে আপনারা অনেক করছেন যে বিন্দুগুলো স্থাপনের ব্যাপারটা। এখানে হচ্ছে আপনার পজিটিভ পজিটিভ থাকে, এখানে হচ্ছে মাইনাস তারপর হচ্ছে প্লাস, তারপর এখানে হচ্ছে মাইনাস মাইনাস, থার্ড কোয়াড্র্যান্ট, ফোর্থ কোয়াড্র্যান্ট হচ্ছে কি প্লাস মাইনাস। আপনারা এখানে বিন্দু স্থাপনগুলো অনেক করছেন পূর্ববর্তী ক্লাসসমূহে। এখানে হচ্ছে এই বিন্দুগুলো স্থাপন করাটা অবশ্যই জরুরি। তারপর হচ্ছে আপনারা পরবর্তী ম্যাথগুলো করতে পারবেন। তো এখন আমি যদি এখানে একটা বিন্দু দিই 4,7, এই বিন্দুটা হচ্ছে এখানে আপনারা এটা জানেন, এই জিনিসটাকে আমরা বলতে পারি হচ্ছে কি ভুজ বলতে পারি, যেটা হচ্ছে এক্স এর মানটাকে বোঝায়। তারপরে এই জিনিসটাকে বলতে পারি হচ্ছে কোটি। তো ভুজ আর কোটি এই দুইটা হচ্ছে কি, ভুজ বলতে আমরা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে ভুজ বলতে পারি, আর ওয়াই অক্ষ বা লম্বভাবে যে দূরত্ব অতিক্রম করে সেটা আমরা কি কোটি বলতে পারি। তো এখন এই বিন্দুটার দূরত্বটা হচ্ছে, আমরা যদি এমনি বলি তাহলে এখানে এক্স অক্ষ বরাবর আমি এখানে যাওয়ার পর ওয়াই অক্ষ বরাবর এখানে গেছি, এই জায়গায় গেছি, ঠিক আছে? তো এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স আর ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা হয়। তাহলে এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে কি ওয়াই এর মান। তো এখন যদি আমরা নেক্সট আরেকটা স্থানাঙ্ক হচ্ছে পোলার স্থানাঙ্কে যাই, সেম এই বিন্দুটা আমি এখানে স্থাপন করলাম 4,7। এই বিন্দুটা স্থাপন করার পর আমি যদি এখন এই বিন্দুটার এখান থেকে তো এখানে গেছিলাম, তো আমি এখন যদি সরণটা হিসাব করি, মূল বিন্দু থেকে সরণটা হিসাব করি, তখন এই যে এখানে যে আমি গেলাম, ধরুন এই জায়গায় গেল, এখানে যে গেলাম এই বিন্দুটা আমি এখানে পাইলাম। তো এই যে যে সরণটা, এই সরণটা যদি আমি আর ধরি, সরণটা যদি আর ধরি, আর আমার যে এক্স অক্ষের সাথে যদি এটা থিটা কোণে যাত্রা শুরু করে বা থিটা কোণে যায়, সেক্ষেত্রে হচ্ছে আমার যে কার্তেশীয় স্থানাঙ্কটা সেটা হচ্ছে আর থিটা। তাহলে এই আপনাদের বইতে যেহেতু কার্তেশীয় স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ক নিয়ে বিশদভাবে কোনো কথা বলা নাই, তো আপনাদের হচ্ছে সব কাজ হচ্ছে এই কার্তেশীয় স্থানাঙ্ক নিয়ে। পোলার স্থানাঙ্ক জাস্ট একটা ধারণা দিয়ে রাখলাম, যাতে হচ্ছে আপনারা নেক্সট ক্লাসে বা নেক্সট কোনো ম্যাথে যদি এটা লাগে তাহলে আপনারা ইউজ করতে পারবেন বা এটার সমস্যাগুলো সমাধান করতে পারবেন। পোলার স্থানাঙ্ক হচ্ছে আমরা কি দিয়ে প্রকাশ করি, আর থিটা। তাহলে আরটা হচ্ছে কি যে সরণটা হচ্ছে এদিকে, আর যদি আমরা যে ডিগ্রিতে বা যে কোনো হচ্ছে যাত্রা করে বা যে কোণটা তৈরি হয় আর এর সাথে হচ্ছে যে এক্স অক্ষে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কি থিটা। তো পোলার স্থানাঙ্ক হচ্ছে আর থিটা দিয়ে প্রকাশ করা হয়। আর এখানে কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। এই জিনিসটা হচ্ছে আমাদের মেইন অঙ্ক করার জন্য লাগবে আর কি এখন। তো আমরা এখন বিন্দু সম্পর্কে একটা ধারণা পাইলাম। ধরেন হচ্ছে এখানে একটা বিন্দু আছে এ বিন্দু, আর এখানে একটা বিন্দু আছে বি বিন্দু। এই বিন্দুর স্থানাঙ্কটা ধরলাম হচ্ছে x1,
y1 আর বি বিন্দুর স্থানাঙ্কটা ধরলাম হচ্ছে x2 y2। তো এখন x1 y1 x2 y2 এই দুইটা বিন্দুর হচ্ছে আমরা এখন মধ্যবর্তী দূরত্বটা হিসাব করব। মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ধরো আমি এই দুইটা বিন্দু যখন যোগ করলাম, তো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা আমরা বের করব। তো মনে রাখবেন আপনারা এই দুইটা বিন্দু বের করার জন্য একটা সূত্র, সেটা হচ্ছে আপনারা একটা রুট দিবেন, তারপর হচ্ছে এখান থেকে আপনারা x2 - x1 হোল স্কয়ার প্লাস একটা প্লাস দিবেন, তারপর হচ্ছে y2 - y1 হোল স্কয়ার। তো এখান থেকে আপনারা চাইলে x1 টাও আগে নিতে পারেন, x2 টা পরে নিতে পারেন, y1 টাও আগে নিতে পারেন, y2 টাও পরে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো দুইটা সূত্রে হচ্ছে সেম, মানটা সেম আসবে। তো এখন এখানে হচ্ছে আপনার x1 y1 এই জিনিসগুলো হচ্ছে কি, তাহলে এখান থেকে বলা যায় ভুজের অন্তর স্কয়ার বলা যায়, আর এটা থেকে কি বলা যায়, কোণের অন্তর স্কয়ার বলা যায়। এখান থেকে আপনারা দূরত্বটা বের করতে পারবেন। তাহলে দূরত্ব সূত্রটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা। তো এখন এই জিনিসটা তাহলে কি বললাম, ভুজের অন্তর রুট দিবেন একটা, রুট ওভার ভুজের অন্তর স্কয়ার প্লাস কোণের অন্তর স্কয়ার। তাহলে এখান থেকে আপনারা চাইলে x2 আগে দিতে পারেন, x2 টাও আগে দিতে পারেন, y1 টা আগে দিতে পারেন। এমন করতে পারবেন না যে এখানে x1 আগে দিলেন, ওইখানে যে আপনি y2 আগে দিয়ে দিলেন, তাহলে হবে না। যদি 2 গুলো সামনে রাখেন তাহলে এখানেও 2 দিতে পারবেন আগে, আর এখানে যদি 1 গুলো সামনে রাখেন এক্ষেত্রে আপনার 1 গুলো সামনে রাখা লাগবে। তো সূত্র দেওয়ার পর আমি হচ্ছে আপনাদের একটা অঙ্ক দেওয়ার চেষ্টা করছি, যেটা হচ্ছে আপনারা উদাহরণ হিসেবে করতে পারেন। তো এখানে যদি আমি একটা বিন্দু দিলাম, এই বিন্দু দিলাম হচ্ছে 3,4, যেটা হচ্ছে প্রথম কোয়াড্রেন্টে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে একটা বিন্দু দিলাম b - 3,4। বিন্দুগুলো আপনারা স্থাপন করা পূর্ববর্তী শ্রেণীতে করছেন অনেক, এটা আমি জানি। আমি আগে থেকে স্থাপন করে রাখলাম। এখন আমি কি করব, a আর b এর যে মধ্যবর্তী দূরত্বটা, এই দূরত্বটা আমরা বের করব। তো a আর b এর যে মধ্যবর্তী দূরত্ব, এটা বের করার জন্য আমাদের সূত্রটা কি ছিল, এখান থেকে আপনারা সূত্রটা দিয়ে দেন, √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তাহলে কিসের দূরত্ব করতেছি আমরা এখন, a b এর দূরত্ব। তাই আমি এখন তাহলে a b সমান লিখতে পারি, যার a আর b এর মধ্যবর্তী দূরত্ব। তো এখানে যদি আমি লিখি x1 সমান কি পেলাম, x1 সমান এখান থেকে যদি আমি করি, x1 ধরলাম হচ্ছে -3 কে, তারপর হচ্ছে x2 আমরা ধরবো কাকে, x2 আমরা ধরতে পারি 3 কে, সেমভাবে হচ্ছে y1 ধরতে পারি 4 কে, আর y2 ধরতে পারি 4 কে। এখান থেকে আমরা হচ্ছে a b এর মান দুইটা লিখলাম আর কি। এখন আমরা যদি মেইন সূত্রটাতে বসাই, √x2 কত, x হচ্ছে 3 মাইনাস, আর x1 হচ্ছে কত, x1 হচ্ছে -3। তাহলে এখানে আমরা -3টা বসালাম, আর স্কয়ারটা আছে কি সম্পূর্ণটার উপর স্কয়ার, প্লাস y2 এর মান কত 4 মাইনাস y1 এর মান হচ্ছে 4 স্কয়ার। তো এখন এখানে যদি আমি ক্যালকুলেশনটা করি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 + 3 হোল স্কয়ার প্লাস 4 - 4 স্কয়ার ইকুয়াল টু কত হবে, 0। তার এখানে লেখার দরকার নেই, 0 স্কয়ার বা 0 যাই হোক। তো এখানে হচ্ছে আমরা 3 + 3 6 স্কয়ার। তো 6 6 36, আপনারা স্কয়ার রুট বাদ দিয়েও করতে পারেন, অথবা √36 লিখে আবার 6 আসতেছে, সেম কথা। তাহলে আমরা যে এ বির দূরত্বটা কত পাইলাম, 6। এরপর হচ্ছে আপনাদের যখন বলবে পরীক্ষায় বা আপনাদের অনুশীলনীতে অনেক ম্যাথ আসবে যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা, আপনারা জাস্ট সূত্রটা বসাবেন, তারপর হচ্ছে এখান থেকে x1 কোনটা, y1 কোনটা, x2 কোনটা, y2 কোনটা ধরবেন, তারপর সুন্দরভাবে অঙ্কটা করে দিতে পারবেন, উত্তর মিলে যাবে। তো এরপর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আপনাদের অধ্যায়ের মধ্যে বলবে যে এটা কি ত্রিভুজ কিনা যাচাই করো, এটা কি চতুর্ভুজ কিনা, এটাকে বর্গ কিনা, আয়ত কিনা, এটা আপনারা প্রমাণ করে দেখাইতে বলবে। তো আমরা এখন কীভাবে বুঝবো যে এটা ত্রিভুজ নাকি এটা চতুর্ভুজ, নাকি এটা সামান্তরিক নাকি রম্বস। তো এটা বোঝার জন্য আমাদের হচ্ছে অবশ্যই মধ্যবর্তী দূরত্বের বেসিকটা লাগবে, যেটা আপনারা একটু আগে জানছেন। তো মধ্যবর্তী দূরত্ব জানার পর আমরা হচ্ছে এখানে সাপোজ 4টা কোঅর্ডিনেটের মধ্যে আপনারা বিন্দুগুলো স্থাপন করার পর, বিন্দুগুলো অবশ্যই পারবেন স্থাপন করতে, করার পর দেখলেন যে হচ্ছে ত্রিভুজটা হচ্ছে এরকম কোনো একটা অবস্থানে পড়ছে, অথবা এখানে পড়তে যে কোনো একটা অবস্থান, আমি একটু দেখাইলাম আরকি। এখানে চতুর্ভুজটা এখানে পড়লো, ধরেন বর্গটা হচ্ছে এরকম অবস্থানে পড়লো, সামান্তরিকটা এমনে পড়লো, আয়তটা এমনে পড়লো। তো এখন আপনি
এই জিনিসটা বুঝবেন কেমনে যে বিন্দুগুলো স্থাপন করার পর এই জিনিসটা বর্গ হলো নাকি আয়ত হলো নাকি রম্বস হলো। তো এখন এই জিনিসটা বোঝার জন্য অবশ্যই আপনার প্রথমত হচ্ছে মধ্যবর্তী দূরত্বের বেসিকটা লাগবে, যেটা আপনারা জানেন। তো করার পর আপনারা হচ্ছে এখানে দেখবেন যে ত্রিভুজ হওয়ার পর এখানে অনেক কিছু হইতে পারে। যেমন এটা সমবাহু কিনা ওইটাও জিজ্ঞেস করতে পারে, এটা সমাদ্বিবাহু কিনা, এটা বিষমবাহু কিনা, এটা সমকোণী কিনা, তারপর চতুর্ভুজ হলে এটা বর্গ কিনা, সামান্তরিক কিনা, রম্বস কিনা, আয়ত কিনা। তো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। আপনারা একদম ইজিলি করতে পারবেন। তো প্রথমত যদি আমরা বলি যে এটা ত্রিভুজ হবে কিনা, তো ত্রিভুজ হওয়ার জন্য মূলত এই সূত্রটা আপনাদের মাথায় রাখতে হবে যে একটা সত্যটা, যে কোনো দুটি বাহুর সমষ্টি, ত্রিভুজের কয়টা বাহু থাকে? ৩ টা বাহু। তাহলে যে কোনো ২ টি বাহুর সমষ্টি অপর বাহু অপেক্ষা বেশি হবে অবশ্যই। তাহলে আমি যদি একটা আ ৩ টা বাহু ধরলাম, সাপোজ হচ্ছে ৫, ৬, ধরলাম হচ্ছে ৪। তাহলে ৫, ৬, ৪ ৩ টা বাহু আমি দিলাম। মনে করেন ত্রিভুজের হচ্ছে ৩ টা বাহু হচ্ছে কি A, B, আরেকটা বলুন BC, আর আরেকটা ধরেন CA। এরকম একটা ত্রিভুজ ধরলাম আরকি। তো এই ত্রিভুজটার মধ্যে ধরেন হচ্ছে এটা A, এটা B, জাস্ট ধরে নিবেন আরকি। তো AB দিলাম কত? ৫, BC দিলাম কত? ৬, আর CA কত দিলাম? ৪। তো এখন আমার সূত্রটা কি ছিল? শর্তটা ছিল যেকোনো ২ টি বাহুর সমষ্টি। তাহলে যেকোনো ২ টি বাহু হচ্ছে কত? আমি যখন ৫, ৬ করলাম, ৫, ৬ কত হবে? যোগফল ৫ যোগ 6, সমষ্টি বা যোগফল যেটাই বলেন, ৫, ৬, ১১। তো এই এলিমেন্টটা অবশ্যই কি 4 থেকে বেশি। তাহলে আমরা কি এটা ত্রিভুজ বলতে পারবো। তাহলে এটা অবশ্যই কি হবে? ত্রিভুজ হবে। ত্রিভুজ হওয়ার জন্য তাহলে শর্তটা হচ্ছে কি যেকোনো ২ টি বাহুর সমষ্টি অপর ২ বাহু অপেক্ষা যদি বেশি, অপর এক বাহু অপেক্ষা যদি বেশি হয়, তাহলে এটাকে আমরা ত্রিভুজ বলতে পারবো। এখন আমরা যদি আরেকটা উদাহরণ দিয়ে দেখি যে এটা ত্রিভুজ কিনা। ধরেন মনে করেন এখানে একটা বাহু ছিল আপনার ৬, ৫, আরেকটা হয়ে গেল ১০। ওকে? তাহলে এখানে ৫, ৬, ১১, ১১, এটা কিন্তু আবার ত্রিভুজ হয়ে গেল। ধরেন হচ্ছে এখানে ১৫ আছে। সাপোজ ১৫ আছে। তাহলে এখানে আমি যখন করি ৫, ৬ কত? ১১। তো ১১ থেকে তৃতীয় বাহুটা কি? ২ টা বাহু যোগফল করার পর বা সমষ্টি করার পর এটা ১১ হইল। তাহলে এখন এটা ১৫ থেকে এটা কেমনে? ১৫ টা হচ্ছে কি বড় হয়ে যাচ্ছে না? তাহলে এটাকে ত্রিভুজ বলতে পারবো? অবশ্যই না, এটাকে আমরা ত্রিভুজ বলতে পারবো না। ত্রিভুজ না। এর বোঝা গেছে? তাহলে যেকোনো ২ বাহু সমষ্টি অপর বাহু অপেক্ষা অবশ্যই বেশি হবে। এখন আমরা যদি বাহু বের করা জানবো, বাহু বের করার পর আমরা দেখতে পারবো যে কোনটা বেশি কোনটা ছোট, যে হিসাবটা অবশ্যই করতে পারবো। এরপর আসেন আপনারা সমবাহু ত্রিভুজ কিনা। অবশ্যই কি করবেন? বাহু নির্ণয় করার পর ৩ টা বাহু সমান হয়ে যাবে। এটা আপনারা ম্যাথে করতে পারবেন। ৩ টা বাহু আ বের করে পারবেন। সমদ্বিবাহু হলে কি করবেন? অবশ্যই সমদ্বি মানে কি বোঝা যায়? যেকোনো ২ টা বাহু সমান হবে। বিষমবাহু মানে হচ্ছে ৩ টা বাহুই অসমান। এরপর আরেকটা হচ্ছে যখন সমকোণী বলবে তখন পিথাগোরাসের সূত্র মেনে চলেন। পিথাগোরাসের সূত্রটা কি ছিল? যখন একটা সমকোণী ত্রিভুজ হয় তখন এটা কি হয়? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটা আপনারা অনেক পড়ছেন। তাহলে এখানে যদি আপনারা দেখেন, ধরেন এটা একটা সমকোণী ত্রিভুজ, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি বিপরীত বাহু সবসময় কি থাকে? অতিভুজ থাকবে। আর এই যে এটা কি? এটা হচ্ছে কি? লম্ব। আর এটা কি ধরলাম? এটা ভূমি। তো এখন এই ত্রিভুজটার মধ্যে কি থাকবে? অতিভুজ। এখানে আপনার অতিভুজের মানটা বের করবেন, বর্গ করবেন। তারপর লম্বার মানটা বের করতে পারবেন। ওই যে ২ বিন্দুর মধ্য দূরত্ব থেকে। তারপর এখানে কার মানটা করতে পারবেন? এখানে লম্বার মানটা করতে পারবেন। এই যে লম্বার মানটা করতে পারবেন, তাহলে কি করবেন? এখানে হচ্ছে আপনার অতিভুজ বের করবেন, তারপর লম্ব বের করবেন, তারপর হচ্ছে ভূমি বের করবেন। অতিভুজটা বের করার পর স্কয়ার করে লম্বর স্কয়ার বা ভূমির স্কয়ার করে যখন দেখবেন হচ্ছে কি ২ টা মিলতেছে, তখন আপনারা কি বলতে পারবেন? এটা একটা সমকোণী ত্রিভুজ বলতে পারবেন। তো এরপর আসেন যে এটা বর্গ হবে কিনা। অবশ্যই আপনারা এটা পারবেন যে একটা বর্গ হওয়ার জন্য এটা কিরকম থাকে? বর্গটা আমি সমান না হইতে পারে, জাস্ট একটু আকারে চিন্তা করতেছি। বা তো এরকম একটা যখন বর্গ হয়ে যাবে এ, বি, সি, ডি। তো এই বর্গটার ক্ষেত্রে আপনারা অবশ্যই পারবেন এবিসিডি বাহুগুলা বের করতে। যে স্থানাঙ্ক অবস্থায় ধরুন হচ্ছে এটা এরকম একটা স্থানাঙ্ক অবস্থায় বলল আ প্রথম কোয়াড্রেন্টে, তখন আপনি কি করবেন? এখান থেকে হচ্ছে কতটুকু ওঠার পর এই বিন্দুটা অবশ্যই পারবেন। এখান থেকে যাওয়ার পর এখানে কতটুকু এই বিন্দুটা অবশ্যই পাবেন। এই বিন্দুটাও পাবেন, এই বিন্দুটাও পাবেন। আপনার প্রশ্নে দেয়া থাকবে। তখন আপনি কি করবেন? এই যে বিন্দুগুলা থেকে হিসেব করে
আপনারা বাহুগুলা বের করতে পারবেন। বাহুগুলা বের করার পর কি দেখবেন যে এর ৪ টা বাহু সমান আছে কিনা, তখন আপনারা কি এটাকে বর্গ বলতে পারবেন। এরপর আপনারা হচ্ছে আয়তের মধ্যে যান। আয়ত হচ্ছে কি কেমন থাকবে? ধরুন হচ্ছে এরকম একটা আয়ত থাকবে। তো এখন আয়তগুলা কিরকম হয়? আপনারা এখানে দেখবেন যে আয়তের বিপরীত বাহুগুলা সমান হবে। তা আপনারা দেখবেন যে এই বাহু, এটা বিপরীত বাহু আর এটা বিপরীত বাহু। তাহলে A, B, C, D। তো AB এর বিপরীত বাহু হচ্ছে CD আর BC টা হচ্ছে AD। তো আপনারা বিপরীত বাহুগুলো সমান আছে কিনা এটা চেক করবেন বাহু বের করার পর। এরপর হচ্ছে কর্ণ সমান হবে। কি হবে? এই যে কর্ণ AC আর BD হচ্ছে কি ২ টা কর্ণ যদি চিন্তা করি আয়তের, তখন কি কর্ণ ২ টা অবশ্যই কি কর্ণের দৈর্ঘ্যটা সমান হবে। আর সামান্তরিকের ক্ষেত্রে কি হবে? যদি আপনারা একটা সামান্তরিক এভাবে আঁকেন, ধরেন হচ্ছে সবগুলোতে প্রথম কোয়াড্র্যান্টে দিচ্ছি, আচ্ছা এটা একটু ফোর্থ কোয়াড্র্যান্টে দিই। ধরুন হচ্ছে সামান্তরিকটা হচ্ছে এরকম একটা অবস্থানে পড়লো। তাহলে এটা তো সামান্তরিক হলো না, সামান্তরিকটা ঠিক এরকম হবে। আপনারা একটু বুঝে নেবেন যে এটা সামান্তরিক। তো সামান্তরিকের যখন হচ্ছে আপনারা A, B, C, D একটা সামান্তরিক পাবেন, বিন্দুগুলা পাওয়ার পর আপনারা কি করবেন? বিপরীত বাহু সমান হবে কিন্তু কর্ণদ্বয় অসমান হবে। এটা মনে রাখবেন যে কর্ণদ্বয় অসমান। তাহলে কর্ণদ্বয় কি? এই যে এই কর্ণদ্বয় কি হবে? অসমান হবে। আর বিপরীত বাহুগুলো কি? সমান হবে। তাহলে আপনারা দেখবেন যে যদি আয়ত হয় বিপরীত বাহু সমান এটা কিন্তু সামান্তরিক আর আয়তের জন্য সেম। বাট যখন দেখবেন কর্ণটা হচ্ছে অসমান হচ্ছে, তখন এটা আপনার সামান্তরিক বলবেন। আর যখন কর্ণটা সমান হচ্ছে তখন সেটা কি? আয়ত হবে। তো এরপর যদি আপনাদের পরীক্ষায় আসে যে আ বিন্দু দেয়া আছে, এটা কি আয়ত হবে? নাকি বর্গ হবে? নাকি রম্বস হবে? তখন আপনারা এখান থেকে বের করতে পারবেন। এখন হচ্ছে এই অধ্যায়ের আরো একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে অক্ষ বলতে আমরা কয়টা অক্ষ জানি? X অক্ষ, Y অক্ষ। তো এখন হচ্ছে 2 ডাইমেনশনাল জন্য আমরা হচ্ছে X অক্ষ, Y অক্ষ দিয়ে হিসাব করতেছি। তো অক্ষ হচ্ছে X ও Y সম্পর্কিত বেসিক। এখন আমরা একটা বিন্দু দিলাম হচ্ছে P বিন্দু, x, y এটার স্থানাঙ্ক সাপোজ x, y। তো এখন আপনারা বলতে পারবেন যে বিন্দু হতে x অক্ষের দূরত্বটা কতটুকু? এই বিন্দু থেকে x অক্ষের দূরত্ব। তো আপনারা কি বলবেন? আপনারা হচ্ছে এখানে এতটুকু যাওয়ার পর x অক্ষ যাওয়ার পর এই জায়গায় যাওয়ার পর এই বিন্দুটা পাইছেন, ঠিক আছে? তো এখন ধরেন এই জায়গায় যাওয়ার পর আপনি কার সমান দূরত্ব অতিক্রম করছেন? এটা হচ্ছে আপনার x অক্ষ বরাবর। আর এটা হচ্ছে কি? y অক্ষ বরাবর। তো এখন x অক্ষ হতে x অক্ষর দূরত্ব, x অক্ষের দূরত্বটা কার সমান? এই যে আপনি y অক্ষ বরাবর কতটুকু গেছেন এটা না? এই যে x অক্ষ দূরত্বটা, তাহলে y অক্ষের সমান দূরত্বটা হচ্ছে কত? x অক্ষের দূরত্বটা হচ্ছে y। আর সেম ভাবে হচ্ছে y অক্ষর দূরত্ব। তাহলে y অক্ষের দূরত্বটা কার? আপনি x অক্ষ থেকে যতটুকু গেছেন অতটুকু না? তাহলে এই যে এতটুকু, এটা কি? x, আর এটা হচ্ছে কি? y অক্ষ বরাবর। তো এখানে তাহলে কি বোঝা গেল? অক্ষের দূরত্বটা হচ্ছে কার সমান? x এর সমান। তো এটা হচ্ছে আপনাদের আ ম্যাথের খুবই গুরুত্বপূর্ণ একটা বেসিক। আপনারা আশা করছি বুঝছেন এবং ম্যাথে এটা করানোর সময় আমি সলভ করে দিব। এরপর আপনাদের লাস্ট একটা টপিক হচ্ছে ত্রিভুজের পরিসীমা নির্ণয়। ত্রিভুজের পরিসীমা বলতে আপনারা কি জানেন? ধরুন হচ্ছে ABC একটা ত্রিভুজ। দুঃখিত। ABC ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি? মনে রাখবেন AB ৩ টা বাহুর সমষ্টি। মূলত হচ্ছে ৩ টা বাহুর সমষ্টি। তাহলে আমরা কি বলতে পারি? AB প্লাস BC প্লাস CA। তো এখন এই সূত্রটা ইউজ করে আপনারা হচ্ছে কি ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে পারবেন। তো ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ওই ভিডিওতে আমরা হচ্ছে অনুশীলনী প্লাস কিছু বোর্ড কোয়েশ্চেন করার চেষ্টা করব। তো ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে।